আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা মোটামুটি অন পেজ এসইও এর এ টু জেড সব কিছু কভার করে ফেলবো এবং নেক্সট পর্বে আমরা একটা লাইভ ক্লায়েন্ট প্রজেক্ট, একজন ক্লায়েন্ট যদি আমাদেরকে অন পেজ এসইও করার জন্য বলে থাকে কিভাবে কী করতে হয় সেটাও আগামী পর্বের মধ্যে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে অন পেজ এসইও এর কাজ শেষ করে ফেলবো। সো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমরা একটু আমাদের যে গুগল ডক ফাইলটা আছে এখানে আমরা চলে যাব। ডে নম্বর 8, অষ্টম দিন, নবম দিনে আজকে আমরা কি শিখবো না শিখবো অন পেজ এসইও এর মোটামুটি ক্লিয়ার সব কিছুর আইডিয়া আর একটু ডিপলি নিয়ে নিব। দেন আমরা প্র্যাকটিক্যালি আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা অন পেজ এসইও একটা ফুল প্রজেক্ট বলা যায়। অন পেজ এসইওর কোনো অর্ডার যদি আপনি পান তাহলে সেটা কিভাবে ফিক্স করবেন সেটাও জেনে ফেলবো। তো চলুন আজকের এই পর্বে আমরা মোটামুটি এই পর্যন্ত আমরা কভার করব সব কিছুই। তো প্রথমেই আমরা দেখি এখানে অন পেজ এসইও স্পেশালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমরা আজকে যে অন পেজ এসইওটা করব, অন পেজ এসইও কিন্তু আপনার যে কোনো ওয়েবসাইটের জন্যই কাজ করেন সেটার জন্য আপনার অন পেজ এসইও করতে হবে। তো আজকে এই পর্বে আমরা মেইনলি এই কোর্সেই মূলত আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ফোকাস করে সম্পূর্ণ এ টু জেড ওয়েবসাইট ডিজাইন এবং সম্পূর্ণ, যেহেতু আমার এই চ্যানেলটা ওয়ার্ডপ্রেস রিলেটেড, আমি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে অন পেজ এসইও অফ পেজ এসইও সব কিছু করতে হয় সেটা দেখাবো এবং তারপর আমরা অন্য সিএমএস বলা যায় শপিফাইতে কীভাবে এসইও করতে হয় এবং কোডিং ওয়েবসাইটে কীভাবে করতে হয় সেগুলো দেখাবো। কিন্তু প্রথমে তার আগে আমি সম্পূর্ণ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে কী করতে হয় সেগুলো দেখাবো। তো যেহেতু আমরা এখানে যে টপিকটা আমরা দিয়ে দিয়েছি অন পেজ এসইও স্পেশালি ফর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আমরা মেইনলি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফোকাস করে কিভাবে অন পেজ এসইও করতে হয় সেইটাই দেখব। তো এখানে প্রথমেই দেখতে পারতেছেন ইউআরএল, টাইটেল, ফার্স্ট লাইন, মেটা ডেসক্রিপশন। তো এগুলো আমি কেন লিখলাম প্রথমেই আপনাদেরকে আমি বলি। ফার্স্ট টপিক যেহেতু এটা প্রথমেই হলো ইউআরএল, টাইটেল, ফার্স্ট লাইন। তো আমরা যে ফোকাস কিওয়ার্ডটা নিব, সাপোজ আমাদের ফোকাস কিওয়ার্ডটা হলো বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি, এইটা হলো আমাদের ফোকাস কিওয়ার্ড। এখানে আমরা লিখলাম ফোকাস কিওয়ার্ড, ধরুন আমাদের এইটা ফোকাস কিওয়ার্ড, মানে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব, এই কিওয়ার্ডটা আমরা র্যাঙ্ক করাবো। তো আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা লিখলাম বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি। তো এইটা হলো আমাদের ফোকাস কিওয়ার্ড। তো এই ফোকাস কিওয়ার্ডটা আমরা অন পেজ এসইও যে সময় করব, আমাদের যে সময় এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব এবং অন পেজ এসইও যে সময় আমরা ফিক্স করব, সেই সময় আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে ইউআরএল যেটা আছে, এই যে ইউআরএলটা থাকবে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা থাকবে মেইন ইউআরএল, এই ইউআরএলের আমরা যে পোস্টটা করব, যে কন্টেন্টটা আমরা লিখবো আর কি, এগুলো আপনারা আপাতত শুনে নেন। তো নেক্সট পর্বে আমরা প্র্যাকটিক্যালি দেখালে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন ফুললি। তো মনে করেন আমরা যেই কাজটা করব আর কি, যেই কন্টেন্টটা আমরা লিখবো সেই কন্টেন্টের ইউআরএলের অপশনে যাতে আমাদের এই যে বেস্ট ফোকাস কিওয়ার্ড যেটা আছে এইটা যাতে ইউআরএলে থাকে, টাইটেলে থাকে এবং কন্টেন্ট আমরা যেটা লিখবো এইটার ফার্স্ট লাইনেও যাতে এই ফোকাস কিওয়ার্ড, আমাদের যে কিওয়ার্ডটা থাকবে আর কি, সেই কিওয়ার্ডটা যেন এইখানে ফার্স্ট লাইনেও থাকে, মানে ওই যে প্রথম লাইনে কন্টেন্টের শুরুতেই যাতে এই কিওয়ার্ডটাও থাকে। এবং অলসো মেটা ডেসক্রিপশন যেটা আছে, মেটা ডেসক্রিপশনটা নিয়ে একটু পরে বলতেছি। এইটা মেটা ডেসক্রিপশনটা অটোমেটিক্যালি, যেহেতু আমরা এখানে যদি আমরা একটু এক্সাম্পল একটু পরেই দেখব, মেটা ডেসক্রিপশনেও আপাতত জেনে রাখেন, মেটা ডেসক্রিপশনেও যাতে আমরা এই বেস্ট রিয়েল এস্টেট কোম্পানিটা আমরা মানে এই যে আমরা ফোকাস কিওয়ার্ড যেটাই আপনি নিয়ে কাজ করবেন আর কি, সেটা যাতে এই চারটা বিষয়ের মধ্যে থাকে। প্রথমেই অন পেজ ফিক্স করার ক্ষেত্রে এই চারটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যাতে আপনার ফোকাস কিওয়ার্ডটা এই চারটা বিষয়ে, এই চারটা জায়গায় যাতে আপনি মেক শিওর করেন আপনার এই ফোকাস কিওয়ার্ডটা আছে। দেন আপনারা প্রথমে আমরা চলে যাই ইউআরএলটা কি, টাইটেল, ফার্স্ট লাইন। আপনারা গত পর্বে অবশ্যই জেনেছেন ইউআরএলটা কি। তো ধরুন আমরা এখানে সার্চ করলাম বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউনাইটেড কিংডম। দেন এখানে দেখতে পারতেছেন এইগুলো যেহেতু স্পন্সর্ড, মানে এগুলো অ্যাড, আমরা অর্গানিক নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা এই যে দেখতে পারতেছেন, আমরা এইটা নিয়ে আপনাদেরকে বুঝাই। এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে এইটা হলো এদের ইউআরএল। এইখানে ইউআরএলটা সম্পূর্ণ এইখানে দেখা যাবে, এইখানে ক্লিক করলে একটু পরেই দেখতেছি। এইটা হলো ইউআরএল, গত পর্বে দেখিয়েছি। এইটা হলো টাইটেল, এটা হলো আমাদের ডেসক্রিপশন, এটা হলো আমাদের ডেসক্রিপশন।
তো টাইটেলের মধ্যে সব কিছুতে যেহেতু আমরা আগেই বলেছি আমাদের মানে আমাদের এই যে ফোকাস কিওয়ার্ড যেটা আছে, এই ফোকাস কিওয়ার্ডটা যাতে মেক শিওর করি আমরা সব জায়গায় রাখতে। তো সেক্ষেত্রে আমাদের উপকারিতা বলি যে গুগল কিন্তু একটা অটোমেটেড ক্রাউলার আছে, গুগলের একটা রোবট আছে। সেই রোবটটা যে সময় আমাদের এই ওয়েবসাইটটা এই যে কন্টেন্টটা পড়বে, সে সময়ে অবগত হয়ে যাবে যে আমরা এইটা নিয়ে কাজ করতেছি, আমাদের মেইন ফোকাস কিওয়ার্ডটা এইটা। তো সেই যে সময় বুঝে যাবে, তো অটোমেটিক্যালি সে আমাদেরকে র্যাঙ্ক দিতে শুরু করবে আর কি। তো দেখি আমরা এখানে যেহেতু আমরা বললাম বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি, এখানে রিয়েল এস্টেট কোম্পানি এখানে কিওয়ার্ডে তারা রেখেছে, যদিও বেস্টটা তারা ইউজ করে নাই। তারপর এখানে আমরা লিঙ্কটা দেখবো একটু পর। এই যে এখানে দেখতে পাচ্ছেন মেটা ডেসক্রিপশনে কিন্তু বেস্ট রিয়েল এস্টেট কোম্পানিস দুই জায়গায় পেলাম, আরও 2 জায়গায় বাকি। তো এইখানে আমরা দেখি যদি এইটাকে যদি আমরা ওপেন করি, একটা নতুন ট্যাবে, এই যে রিয়েল এস্টেট কোম্পানিস, এখানে বেস্ট তারা যেটা বেস্ট কিওয়ার্ড যেটা আছে এটা মডিফায়ার, তো মডিফায়ারটা তারা ইউজ করে নাই বেস্ট হিসাবে। তো রিয়েল এস্টেট কোম্পানিস ইউকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটা ওরা দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এইটা ইউআরএলও কিন্তু আছে, 3 জায়গায় আমরা পেয়ে গেলাম। তারপর যদি আমরা আরেকটু নিচে যাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথম লাইনেই আমরা যেহেতু আগে মেটা ডেসক্রিপশনে পেয়ে গেছি, এইটাকে বলে মেটা ডেসক্রিপশন। তারপর যদি আমরা এখানে দেখি মেটা ডেসক্রিপশনের পর এখানে প্রথম যে কন্টেন্টের এখান থেকে হলো কন্টেন্ট শুরু, এখান থেকে ওনাদের কন্টেন্ট শুরু, এবং এই কন্টেন্টের প্রথমেই দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট কোম্পানিস, এখানে বেস্টের জায়গায় টপ আসছে, এটা কোনো প্রবলেমই না, ওরা এটা রিলেভেন্ট হিসাবে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট কোম্পানিস হিসাবে প্রথম লাইনেই তারা এইটা দিয়ে দিয়েছে। তো আপনি দেখবেন অনেক জায়গায় হয়তো পাবেন না এই যে ট্রিটা ওরা মেনটেন করে না, কিন্তু তারপরও ওরা র্যাঙ্ক পেয়ে যায়। কিন্তু আপনাকে একটা প্রিন্সিপালস মানতে হবে। তো ওয়ান পেজ এসইও এর ক্ষেত্রে প্রথমেই আমি যে বিষয়গুলো বললাম এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো দেখলেনি প্রতিটা ওয়েবসাইট মোটামুটি যারা র্যাঙ্কে আসছে মোটামুটি সবাই তারা এই প্রিন্সিপালসটা ফলো করে। এখন আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা নিয়ে পরবর্তীতে কথা বলতে পারি, এখনই বলে ফেলি, যে আপনারা যে কন্টেন্টটা লিখবেন, যে এইটা কিন্তু একটা কন্টেন্ট, বা এখানে পেজের যা কিছু আছে সব কিছুই তো কন্টেন্ট আমরা জানি। তো এই যে কন্টেন্টগুলো আছে এইগুলো কিন্তু মেক শিওর করতে হবে আপনি এখানে যেহেতু ফোকাস কিওয়ার্ড আছে, ফোকাস কিওয়ার্ডটা মানে আছে বলেই যে আমি যে মানে যেভাবে ইচ্ছা সেই রকম ইউজ করতে পারবো সেটা কিন্তু না। এটা কিন্তু ন্যাচারালি আমরা একটু পরেই দেখবো, এগুলোর কিন্তু একটা প্রিন্সিপালস এগুলোর আছে, যাতে এগুলো ন্যাচারাল থাকে, ইনফরমেটিভ থাকে একদম। এগুলো দেখে এমনভাবে আপনি প্লেস করতে হবে যাতে এইটা ক্রলার যে সময় ক্রল করবে, মানে রোবটটা যে সময় স্ক্রল করবে, তো সেই সময় যাতে বুঝতে পারে এগুলো সম্পূর্ণ হিউম্যান টাচ, সম্পূর্ণ ন্যাচারাল লেখা। তো এই ন্যাচারাল লেখাটার মধ্যে এমনভাবে আমাদেরকে কিওয়ার্ডটা প্লেস করে দিতে হবে। তারপর আসুন আমরা দেখি কোন ধরনের কন্টেন্ট পোস্ট করবেন। অবশ্যই কন্টেন্ট পোস্ট করবেন কোন ধরনের, এটা আমরা সকলেই জানি যে কিওয়ার্ড, আমাদের যে মেইন কিওয়ার্ডটা থাকবে, অবশ্যই তো আমরা কন্টেন্টে 1-2টা দিব না, অনেকগুলো কন্টেন্ট থাকবে। তো আপনি যে কন্টেন্টটা দিবেন একটা কন্টেন্ট তো অবশ্যই একটা কিওয়ার্ডের উপর বেস করে হবে। তো সেই কন্টেন্টটার ফোকাস যাতে থাকে কোন ধরনের, সেই কন্টেন্টটা রিলেভেন্টও হতে পারে, সেই কন্টেন্টটা এক্স্যাক্ট ম্যাচও হতে পারে। এক্স্যাক্ট ম্যাচ দেওয়ার পরও আমরা কিন্তু কিওয়ার্ড রিসার্চের পর্বেও দেখেছি যে কিভাবে কন্টেন্টের রিলেভেন্ট কিওয়ার্ডও বের করা যায়। তো কন্টেন্ট এবং কন্টেন্টের রিলেভেন্ট কিওয়ার্ড আপনি যেই সময় দিবেন সেইগুলো দিয়ে আপনি কন্টেন্ট পোস্ট করবেন আর কি। তারপর আছে আপনার মনে কোয়েশন থাকতে পারে যে ক্লায়েন্ট কি কন্টেন্ট দিয়ে দিবে কাজ করার ক্ষেত্রে। এইটা মেইনলি ডিপেন্ড করে ক্লায়েন্টের সাথে আপনার ডিলটা কিভাবে হচ্ছে। যদি ক্লায়েন্ট আপনাকে মোস্ট অফ দ্য কেস ক্লায়েন্ট যদি জাস্ট এজ এ এসইও এক্সপার্ট হিসেবে আপনাকে যদি হায়ার করে, সে অবশ্যই আপনার কাছে কন্টেন্ট চাইবে না। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা আপনাকে জিজ্ঞেস করতেও পারে যে আপনি যদি কন্টেন্ট লিখতে পারেন সেটা ওদের জন্য বেস্ট হবে। তো আপনার অবশ্যই কন্টেন্ট লেখার স্ট্র্যাটেজি, কন্টেন্ট কীভাবে লিখতে হয় সেটা জানা প্রয়োজন। তো এটা ডিপেন্ড করে, যেহেতু এটা দুইভাবেই হতে পারে, যেহেতু 1 দিয়ে দিলাম, দিতেও পারে মোস্ট অফ দ্য কেস প্রায় 60-70% কেসে দেখা যায় 100 জনের মধ্যে 60-70 জনই মেইনলি প্রফেশনাল যারা আছে ক্লায়েন্ট, তারা কন্টেন্ট দিয়ে দেয়, আবার নাও দিতে পারে। তো মনে করেন 30-40% একটা পোর্শন আপনাকে ক্লায়েন্ট কন্টেন্ট প্রোভাইড নাও করতে পারে।
তো সেক্ষেত্রে কন্টেন্ট যদি প্রোভাইড না করে আপনার অবশ্যই জানা উচিত যে কন্টেন্টের মানে লিমিটেশনস কী বা কন্টেন্ট কীভাবে দিতে হয় বা কন্টেন্টের দেওয়ার ক্ষেত্রে কোন কোন জিনিস মাথায় রাখতে হয়। তো আমরা যদি এখানে এটা যেহেতু লিস্টিং একটা ওয়েবসাইট, আমরা এই লিস্টিং ওয়েবসাইটটাকে ফোকাস না করে আমরা দেখব এই কিওয়ার্ডের উপর আরও যেগুলো আছে এইগুলোতে যে যাতে ইয়ে করা আছে কিনা, কিছু লেখা টাইপের কিছু আছে কিনা। এগুলো মেইনলি যে আমরা যে কিওয়ার্ডটা ইউজ করতেছি এটা মেইনলি হলো লিস্টিংটাকেই মেইনলি ফোকাস করে। তো আমরা দেখি এইটার জন্য কোনো কিছু আছে কি না, দেখি এটা ভেরিফাই করে ফেলি আমরা। ক্রোকোডাইল, হ্যাঁ অবশ্যই ক্রোকোডাইল দেখেছি। এটাকে আমরা একটু ক্রোকোডাইল, এইটা হলো ক্রোকোডাইল, ভেরিফাই করে ফেললাম হিউম্যান হিসেবে। তো এই ওয়েবসাইটটাকে গিয়ে দেখি এটা কি লিস্টিং ওয়েবসাইট কিনা। এটাও একটা লিস্টিং ওয়েবসাইট। তো এই লিস্টিং ওয়েবসাইটের মধ্যে কোয়েশ্চন আনসার্স এগুলো কিন্তু আছে। তো আমরা যদি বেস্ট এইখানে যদি দেখি এই ওয়েবসাইটটা দেখি এইখানে কোনো কন্টেন্ট আছে কিনা, এইগুলো লিস্টিং ওয়েবসাইট। আচ্ছা, আমরা অন্য একটা কিওয়ার্ড দিয়ে ট্রাই করতে পারি। আমরা চাচ্ছি আর কি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে যাতে একটু প্যারাগ্রাফ টাইপের কোনো কিছু লেখা থাকে। যদি আমরা দেখি বেস্ট কি লেখা যায় আমার মাথায় আসতেছে না। বেস্ট রিলোকেশন কোম্পানি, যদি রিলোকেশন কোম্পানি যদি এখানে দেখি আমরা টপ 5 মুভিং কোম্পানি, আমাদের মনে করেন এইটার জন্য আমাদের মুভিং কোম্পানি আমরা চাচ্ছি, রিলোকেশন কোম্পানি, মুভিং কোম্পানি। তো এইটা আমাদের কিওয়ার্ড। তো এইটার জন্য ধরেন আমরা আপনাদেরকে যে এইটা বুঝাতে চাচ্ছি, ধরুন এইটা হলো আমাদের কিওয়ার্ড মুভিং কোম্পানিস, বেস্ট মুভিং কোম্পানি হলো আমাদের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডের জন্য আমরা মেইনলি যেটা দেখতে চাচ্ছি, এখানে যদি আসি আমাদের গুগল শিটে আসার পর আমরা যেটা দেখতে চাচ্ছি যে আমাদের কন্টেন্টের মেটা ডেসক্রিপশন কীভাবে দিলে ভালো হয়। তো আচ্ছা, তো এখানে দেখতে পারতেছেন এটা আমরা যেহেতু আমাদের ফোকাস কিওয়ার্ডটা আমরা যেহেতু চেঞ্জ করেছি, এই যে ইন্টারন্যাশনাল মুভিং কোম্পানিস। তো এখানে যদি আমরা দেখি মুভিং কোম্পানিস, এইটা হলো উনাদের এই ওয়েবসাইটের, এইটা হলো টাইটেল। এই টাইটেলের মধ্যে মুভিং কোম্পানিস হিসেবে এইটা উনাদের হলো মেইন কিওয়ার্ড। এইটা হলো উনাদের মেইন কিওয়ার্ড। আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, মেইন কিওয়ার্ড হলো মেইন কিওয়ার্ড। অনেকে এটা ফলো করে কিন্তু অনেকে করে না। তো আমরা দেখব এরা ফলো করেছে কি না, না করলেও আপনাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে এটা দিয়ে দিব এখানেই। তো মেইন হলো ওদের কিওয়ার্ড, যেটা মেইন কিওয়ার্ড যেটা হলো মুভিং কোম্পানিস। তো কন্টেন্টের মেটা ডেসক্রিপশন কিভাবে দিলে ভালো হয়, এইটা হলো আপনাদের কোয়েশন থাকতে পারে। তো মেইনলি মেটা ডেসক্রিপশন এই যে এখানে দেখতে পারতেছেন, গুগল মেইনলি মেটা ডেসক্রিপশন আগে একটা সময় থাকতো আমরা যেটা মেটা ডেসক্রিপশন দিয়ে দেই সেটা নিয়ে নিত বা অনেক সময় নিয়েও নেয়, কিন্তু মেইনলি বেস্ট প্র্যাকটিস হলো মেটা ডেসক্রিপশন আপনি যেটা দিবেন এটা আপনি কন্টেন্ট যে সময় লিখবেন একটা পোস্টের, এই কন্টেন্টের মধ্যে এমনভাবে আপনি কন্টেন্টটা লিখবেন এই কন্টেন্টের স্টার্টিংয়ে যাতে এই আপনার যে মেইন কিওয়ার্ডটা আছে এই মেইন কিওয়ার্ডটা যাতে এখানে মানে আপনি এই স্টার্টিংয়ের 160 বা 100 এই ধরনের একটা ওয়ার্ডের মধ্যে, এই লিমিটের মধ্যে যাতে আপনি মেইন কিওয়ার্ডটা রেখে দেন, এটা হলো বেস্ট প্র্যাকটিস। তো দেখি ওনারা এইটা কি ফলো করেছে কি না। তো দেখতে পারতেছেন এইটা ক্রল করবে যেই সময়, এইখানে যদি ওরা এই মুভিং কোম্পানিস নাও পায়, এখানে দেখতে পারেন এক্স্যাক্ট মুভিং কোম্পানিস এখানে লেখাটা মুভিং টু নিউ কান্ট্রি এখানে প্রথমে কিন্তু পাবে না, কিন্তু ওনারা কিন্তু আরেকটা কাজ করেছে, হোয়াইল ইভেন বেস্ট মুভিং কোম্পানিস, এই যে দেখতে পারতেছেন এই ওয়েবসাইটের শুরুতে এরা এইটা মেটা ডেসক্রিপশনে দিয়ে দিলেও এখানে কিন্তু বেস্ট প্র্যাকটিস হিসেবে এরা কিন্তু এটা ফলো করে নেয়। কিন্তু আমরা মেনলি যেটা ফলো করব বেস্ট এই যে মুভিং কোম্পানিস, এই যে এখানে ওরা লিঙ্ক আপও করিয়ে দিয়েছে, এই যে লেখাটা আছে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে, আমরা সব সময় কিওয়ার্ড যে সময় প্লেস করব, যে সময় কন্টেন্ট আমরা লিখব, সেই সময় আমরা প্রথমেই যে সময় স্টার্টিং করব আমাদের কন্টেন্ট লেখার শুরুতে আমরা এই আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা এখানে অবশ্যই দিয়ে দিব। এখানে এমনভাবে প্লেস করবো আর কি, প্রথম এখানে দেখতে পারবেন এখানে প্রথম
160 বা 160 থেকে একটু বেশি 170 ক্যারেক্টার, মানে এখানে 160-70 ওয়ার্ড, প্রথম 160-70 ওয়ার্ডের মধ্যে যাতে আমাদের এই ফোকাস কিওয়ার্ডটা আমরা রেখে দিই, এইটা হলো বেস্ট প্র্যাকটিস, আমরা এইটাই ফলো করব। দেন কন্টেন্টের লেংথ বা কন্টেন্টের এই যে টার্গেটেড আপনি যে কিওয়ার্ডটা লিখবেন, এই কিওয়ার্ডটা আপনি আপনার যে কন্টেন্ট লিখলেন এই কন্টেন্টের মধ্যে কতবার ইউজ করবেন, এইটার একটা প্রশ্ন আপনার আমার মাথায় থেকেই যায়। তো ধরুন আমরা ওনাদের সম্পূর্ণ এইটাকে কপি করে নিতে পারি, এই যে এখানে এই পেজের সম্পূর্ণ কন্টেন্টগুলোকে আমরা একটা পেজে নিয়ে নিতে পারি, জাস্ট ডেমো কন্টেন্ট হিসাবে এখানে নিয়ে নিতে পারি, এখান থেকেও আমরা নিয়ে নিতে পারি, এখান থেকে নিয়ে নিতে পারি। তো আপনাদেরকে মেইনলি যেটা আমি বুঝাতে চাচ্ছি, তো এই যে কিওয়ার্ডটা আমরা বেস্ট প্র্যাকটিস, কে কি ফলো করলো না করলো এটা আমাদের দেখার বিষয় না, ওরা ফলো না করেও ওরা অ্যাড চালিয়ে বা ওদের কিওয়ার্ডটা এমনভাবে র্যাঙ্ক করে মানে প্লেস করেছে যাতে ন্যাচারাল এমনভাবে বুঝিয়েছে যাতে ওরা র্যাঙ্ক পায়। তো ওনাদের সম্পূর্ণ যে কন্টেন্টটা আছে আমরা একটা একটা করে এখানে পেস্ট করতেছি, এই পেজের সব কন্টেন্টগুলোকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। কন্টেন্টগুলো এইগুলো সম্পূর্ণ কিন্তু এইটা পেজের মধ্যে যা যা দেখা যায় একটা পেজের, সেটাই এই পেজের কন্টেন্ট। আমরা এইগুলোকে এইখান থেকে এই যে এগুলো কিন্তু ড্রপডাউন, এইগুলো কিন্তু ওরা এগুলো কিন্তু কন্টেন্ট, এগুলোর মধ্যেও কিন্তু ওরা। তো আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তো এইখানে ধরুন আমরা যে এই যে আপনি যে মুভিং কোম্পানিস, এই যে কিওয়ার্ডটা আপনি ইউজ করবেন একটা কন্টেন্টের মধ্যে সর্বোচ্চ কতবার ইউজ করাটা বেস্ট হবে আপনার জন্য, বা ইউজুয়ালি কতটা করতে হয়। তো এইটারই একটা রেশিও আপনাদেরকে বুঝাবো যে মুভিং কোম্পানিজ, আমি জাস্ট এখানে ওনাদের তো সম্পূর্ণ কন্টেন্ট আমরা সার্চ করে নেই, এখানে এই যে দেখতে পাচ্ছেন বেস্ট মুভিং কোম্পানিজ, এই যে লেখাটা আছে মুভিং কোম্পানিজ যে লেখাটা, এইটা কিন্তু 5বার এই সম্পূর্ণ লেখার মধ্যে মুভিং কোম্পানিজ যেটা আছে টার্গেটেড কিওয়ার্ড, এটা কিন্তু হাইয়েস্ট 5বার আছে। যদি আমরা আমাদের এইখানে যাই, টার্গেটেড কিওয়ার্ডের রেশিও 1000 ক্যারেক্টারের মধ্যে 5 থেকে 6 বার, বেশি হলে 7 বার যাতে আমরা ইউজ করি, এর থেকে বেশি যেন আমরা ইউজ না করি। এটা বলতে পারেন কেন আমরা 5 থেকে 7 বার, আমরা তো ভাইয়া আমাদের র্যাঙ্কের জন্য বেশি বেশি ইউজ করতে পারি, এইটা আমাদের র্যাঙ্কের জন্য ভালো হয়, কিন্তু টোটালি এই বিষয়টা এরকম না। আপনি যে সময়ের একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, সাপোজ এই মুভিং কোম্পানিজ কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, এইটা অনেক ক্ষেত্রে কিওয়ার্ড স্টাফিং নামের একটা বিষয় হয়ে যায়। গুগলের আগেই বলেছি যে গুগলের একটা রোবট আছে, সে রোবোটিক একটা তার একটা ক্রলিং মেশিন আছে, এই মেশিনটা ইউজ করে সে সম্পূর্ণ এই যে ওয়েবসাইটটাকে সে ট্রাস্ট করলো, এইটা হলো এই মুভিং কোম্পানিজ রিলেটেড একটা ইনফরমেশন দিচ্ছে এই পেজটা, কিন্তু সেই যে সময়ে এই মুভিং কোম্পানিজ লেখাটা বারবার দেখবে, এইটা কিওয়ার্ডের ডেন্সিটি বাড়িয়ে দিবে, একটা কন্টেন্টের মধ্যে ঘনত্বটা বাড়িয়ে দিবে এই একই কিওয়ার্ডের। তো সেটা ওর জন্য এটা মানে এই যে ক্রোলার, এটা আপনার কন্টেন্টের জন্য ব্যাড ইম্প্যাক্ট ফেলে। তো এই জন্যই মানে একটা স্ট্যান্ডার্ড রেশিও যারা এসইও এক্সপার্ট আছেন সকলেই মেনটেন করেন যে আপনার কিওয়ার্ড সম্পূর্ণ কন্টেন্টের মধ্যে আপনি দেখবেন কন্টেন্টের মধ্যে কতগুলো কিওয়ার্ড আছে, কতগুলো টোটাল কন্টেন্ট আছে। টোটাল কন্টেন্টগুলো সিলেক্ট করে আপনি কন্ট্রোল শিফট এখানে সিতে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড আছে, এখানে 544টা আছে। এখানে যদি আমরা আরেকটু এইগুলোকে কপি করে নিই, তো মোটামুটি সবগুলো মিলিয়ে 1000-এর মতো একটা ওয়ার্ড এখানে চলে আসবে আর কি। তো আপনাদেরকে মেনলি এইটাই বোঝাতে চাচ্ছি যে সম্পূর্ণ যে আপনি যেই কন্টেন্টটা আপনি লিখবেন সেই কন্টেন্টে অবশ্যই লেখার সময় আপনি মেক শিওর করতে হবে যে কন্টেন্ট যে সময় আপনি লিখবেন 1000 লেখা যদি আপনি লিখেন, 1000 ওয়ার্ডের যদি একটা কন্টেন্ট আপনি লিখেন, সেক্ষেত্রে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা এক্স্যাক্ট সেম, আপনি টার্গেটেড কিওয়ার্ডটা হাইয়েস্ট কয়টা রাখতে পারেন, 5 থেকে 6টা, এর উপর কিন্তু রাখবেন না। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া 1000 কিওয়ার্ড 1000 যে ইয়েটা আছে 1000 লেন্থের যে আমি একটা কন্টেন্ট লিখলাম, সেটাতে বুঝলাম ভাইয়া 5 থেকে 6 বার। আপনার কোয়েশ্চেন আসতে পারে, ধরুন আপনি একটা পোস্ট করলেন বা আপনি একটা কন্টেন্ট লিখলেন, সেটা 1000 ওয়ার্ডের না,
এটা হতে পারে 500 ওয়ার্ডের। তো সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড কতগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে রেশিওটা কমে আসবে। আপনি এক্স্যাক্ট সেম মুভিং কোম্পানিজ যদি এইটা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 বার এই কিওয়ার্ডটা ইউজ করবেন, এক্স্যাক্ট সেম। আবার আপনার যদি হয় 15 থেকে 2000 একটা কন্টেন্ট, আপনার যদি কন্টেন্টের লেংথ হয় 2000 ওয়ার্ডের, তো সেক্ষেত্রে আপনি 10 বার এই হাইয়েস্ট 10 বার এক্স্যাক্ট সেম এই মুভিং কোম্পানিজ যে কিওয়ার্ডটা আছে সেটা নিয়ে কাজ করতে পারেন। সেটা মানে 10 বার হাইয়েস্ট এক্স্যাক্ট সেম এইটা প্লেস করতে পারেন। তো এইটা মূলত হলো এই যে কিওয়ার্ড স্টাফিংয়ের বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, কিওয়ার্ড কিভাবে একটা কন্টেন্টের মধ্যে কতবার এইটা প্লেস করতে হয় না হয়। তো এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, গুগল প্রেফার্স। এইটা অবশ্যই আপনারা সকলেই মাইন্ডে রাখবেন যে গুগল কি প্রেফার করে। গুগল অবশ্যই প্রেফার করে ইউনিক কন্টেন্ট। আপনি যে কন্টেন্টটা লিখতেছেন সেটা অবশ্যই মেক শিওর করতে হবে আপনি এই কন্টেন্টটা নিজে রিসার্চ করে লিখেছেন আর কি। অন্যের কন্টেন্ট আপনি কপি পেস্ট করে বসিয়ে দিয়েছেন, এটা কিন্তু গুগল প্রেফার করবে না। এইটা করলে আপনাকে সাময়িক সময়ের জন্য যদি আপনাকে গুগল র্যাঙ্ক দিয়েও দেয়, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনাকে আবার র্যাঙ্ক ডাউন করে দিবে। তো অবশ্যই আপনি যে সময় কন্টেন্ট লিখবেন সেটা প্রপার রিসার্চ করে, একটা কিওয়ার্ডের উপর রিসার্চ করে এইটা অনুযায়ী ইউনিক একটা কন্টেন্ট লিখবেন। ন্যাচারাল কন্টেন্ট বলতে এইটাই বোঝায় আপনি যে কন্টেন্টটা লিখছেন, কন্টেন্টের মধ্যে আপনি কিওয়ার্ডগুলো এমনভাবে, মেইন কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড হোক আর রিলিভেন্ট কিওয়ার্ডগুলো এমনভাবে আপনি প্লেস করতেছেন যেগুলো ন্যাচারাল। মানে একটা ক্রলার যে সময় ক্রল করবে সে অবশ্যই বুঝতে পারে যে এই লেখাটা সম্পূর্ণ ন্যাচারাল, এটা কোনো রোবোটিক কিছু না, বা এটা বারবার একই কথা বলে নাই। একদম নর্মাল একজন মানুষ একটা ইনফরমেশন দিলে যেরকম হয় সেটা প্রমাণ করে যাতে। তারপর আছে কন্টেন্টটা যাতে ইনফরমেটিভ হয়। এই যে দেখতে পারতেছেন এখানে যে কোনো কন্টেন্ট আপনি পড়েন, প্রতিটা কন্টেন্টই ওয়ার্ল্ডের একটা না একটা ইনফো কন্টেইন করে, ইনফো বহন করে, ইনফরমেশন আর কি। তো সেক্ষেত্রে আপনি যে কন্টেন্টটা লিখবেন সেই কন্টেন্টে যাতে কিছু না কিছু ইনফরমেশন থাকে, আপনি এটা মেক শিওর অবশ্যই করতে হবে। তারপর আরেকটা বিষয় আমরা যদি দেখি এখানে হেডিং ট্যাগ জিনিসটাই কি আমরা সকলেই জানি। এই যে দেখতে পাচ্ছেন মুটো করে লেখা যেগুলো থাকে এগুলোকে হেডিং ট্যাগ বলে। এই যে এইগুলো হেডিং, এইগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। মানে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ টেক্সট ছাড়া যেগুলো থাকে মেইনলি বড় বোল্ড থাকে, এইগুলোকে বলা হয় হেডিং ট্যাগ। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে হেডিং ট্যাগ টোটাল থাকে 6টা। সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে মেক শিওর করতে হবে যে হেডিং ট্যাগ আপনারা যে সময় ইউজ করবেন, আপনারা এখন কিছুটা নাও বুঝতে পারেন, নেক্সট পর্বে আমরা যে সময় প্র্যাকটিক্যালি দেখে ফেলবো অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই হেডিং ট্যাগগুলো ক্লিয়ার হয়ে যাবেন। আপাতত এইটা জেনে রাখেন যে হেডিং ট্যাগের মধ্যে যাতে মেইন কিওয়ার্ডটা অথবা হেডিং ট্যাগ যেগুলো আছে মানে H1 থেকে H6 পর্যন্ত, H1-এ যাতে মেইন কিওয়ার্ডটা আপনারা প্লেস করেন এবং বাকি যে H2, H3 এগুলো যেগুলো আছে এগুলোতে যাতে আপনারা রিলিভেন্ট কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড এগুলো এই যে হেডিংয়ের ট্যাগগুলোতেও যাতে আপনারা প্লেস করেন, এগুলো আপনারা আর কি মেক শিওর করবেন কন্টেন্ট লেখার ক্ষেত্রে। তারপর একটা ইনফরমেশন হাইলাইট করে দিয়ে দেই, এইটা মাথায় রাখবেন আপনারা অবশ্যই। এটা হাইলাইট করে দিই আপনাদের সুবিধার্থে। এটা হলো হাইলাইট। এটা কি লেখা? এখানে লেখা হলো একটা ওয়েবসাইটের H1 ট্যাগ একটা হাইয়েস্ট রাখতে হবে। ধরুন এইটা হলো সম্পূর্ণ একটা ওয়েবসাইটের, মানে একটা ওয়েবসাইটের নামে একটা পেজ বলা যায়, একটা পেজ, ওয়েবসাইটের পেজের H1 ট্যাগ একটা হাইয়েস্ট রাখতে হবে। তো এই যে সম্পূর্ণ একটা পেজের মধ্যে আপনি যে কন্টেন্টটা লিখলেন সেই কন্টেন্টের মধ্যে H1 ট্যাগ যেটা থাকবে, এটা ট্যাগগুলো কিভাবে সিলেক্ট করতে হয় আমরা এখানে যদি আমরা দেখি, এই যে এটাকে যদি আমরা সিলেক্ট করি, এখানে নর্মাল টেক্সট এখানে যদি ক্লিক করি, এখানে এটাকে অ্যাপ্লাই হেডিং 1 যদি দিয়ে দিই, এটা হেডিং 1 পেয়ে যাবে। এটাকে যদি আমরা হেডিং 2 দিয়ে দিই, অ্যাপ্লাই হেডিং 2, হেডিং 1 থেকে হেডিং 2টা একটু ছোট। এটাকে হেডিং 3 যদি দিয়ে দিই, হেডিং 3 এই হেডিং 2 থেকে আর একটু ছোট। তো এটা যে সময় আমরা ওয়েবসাইটেও কাজ করব মোটামুটি সেম কাজই। তো আমরা যে সময় মেক শিওর করতে হবে আমরা যেই হেডিংটা নিয়েই কাজ করি, একটা ওয়েব পেজের মধ্যে H1 ট্যাগ যাতে হাইয়েস্ট একটাই থাকে, একটার উপর H1 ট্যাগ আমরা ইউজ করব না। তারপর আপনাদের কোয়েশ্চন থাকতে পারে, ভাইয়া তাহলে
H2, H3, H6, H5, H4 এই টেকগুলো কয়বার আমরা ইউজ করতে পারি। আপনারা ইউজুয়ালি H1 এর পর H2, H3 এই টেকগুলো ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, যেভাবে সুন্দর লাগে। তো আপনারা ওয়েবসাইটের সৌন্দর্যের উপর ডিপেন্ড করে ওইগুলো H1, H2 যদি আপনারা 3-4 বার 4-5 বার ইউজ করেন, এটা ইম্প্যাক্ট না। সম্পূর্ণ ওয়েবসাইটেও যদি আপনি H1 একটা রেখে H2 বাকি সবগুলো হেডিং রেখে দেন, সেটাও ইম্প্যাক্ট ফেলে না। কিন্তু বেস্ট প্র্যাকটিস হলো একটা, যেহেতু আমরা অবশ্যই বলে ফেলেছি H1 টেক তো একটা থাকবেই, তারপর আপনি H2, H3, H4, H5, H6 এইগুলো যদি এই টেকগুলো যদি একটার পর একটা মেনটেন করেন, একটা ট্রি, একটা গাছের শাখা প্রশাখা দেখবেন মোটা থেকে চিকন চিকন হয়ে আসে। তো সেটা একটা ওয়েবসাইটের মেইনলি ট্রিটা, এই ওয়েবসাইটটাও একটা গাছ যদি আপনি কল্পনা করেন, সেটা যাতে আপনি যদি এইটা ছোট ছোট মানে H1 এর পরে H2, H3 একটা নিউমেরিক নাম্বার যদি আপনি মানেন, ক্রমাগত কমে, H2 থেকে ক্রমাগত বাড়ে আর কি, এগুলো যদি আপনি একটা ট্রি যদি মেনটেন করেন, তাহলে এটা একটা ওয়েবসাইটের জন্য গুড ইম্প্যাক্ট ফেলে। অবশ্যই এগুলো র্যাঙ্কের জন্য ভালো একটা ইম্প্যাক্ট ফেলে। তো তারপর আমরা এই যে অন পেজ এসইও এর ক্ষেত্রে লাস্ট একটা টপিক হলো ইন্টারনাল লিঙ্ক আপ এবং এক্সটার্নাল লিঙ্ক আপ। এই দুইটা জিনিস জানার মাধ্যমে আমরা মোটামুটি অন পেজ এসইও এর সব কিছু জেনে ফেলবো। তারপর আমরা প্র্যাকটিক্যালি নেক্সট পর্বে আমরা যেই কাজগুলো এই যেগুলো বুঝলাম এগুলো প্র্যাকটিক্যালি করে দেখাবো একটা কিওয়ার্ড নিয়ে আর কি, জাস্ট ক্লায়েন্ট প্রজেক্টই বলতে পারেন। তো দেখি লাস্ট যে টপিকটা হলো ইন্টারনাল লিঙ্ক আপ এবং এক্সটার্নাল লিঙ্ক আপ কি। চলুন আমরা একটু ওয়েবসাইটে চলে যাই। এই যে দেখতে পারতেছেন এই যে ইউআরএলটা, এইটা হলো এই যে forbase.com, এই ওয়েবসাইটের মেইন ইউআরএলটা হলো forbase.com। এখন এই কন্টেন্টের মধ্যে লিঙ্ক আপ, এমন কিছু লিঙ্ক আপ থাকবে, এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিঙ্ক আপ, এখানে দেখতে পাচ্ছেন এইগুলো যদি টেক্সট, এগুলো কিন্তু ক্লিকেবল না। আর লিঙ্ক আপ হবে এইরকমই, এইটা কিন্তু ক্লিকেবল। আমরা যদি এটাকে নিউ একটা ট্যাবে ক্লিক করি, এটা কিন্তু একটা লিঙ্কে নিয়ে যাচ্ছে। তো এই যে লিঙ্কটা আমরা এই কন্টেন্টের মধ্যে আমরা অ্যাড করেছি, এই লিঙ্কটা যদি আমার এই ওয়েবসাইটের মধ্যেই থাকে, এই ওয়েবসাইটের অন্য কোনো পেজের সাথে অন্য কোনো কন্টেন্টের সাথে আমি যদি লিঙ্ক আপ করি, সেটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক আপ, মানে নিজের ঘরের মধ্যে কাজ আর কি। আপনার ঘরের মধ্যে ধরুন আপনি আপনার ভাইয়ের কাছে কিছু একটা দিচ্ছেন, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক আপ এটাকে বলা হয়। দেখতে পাচ্ছেন এইটার লিঙ্কটা কিন্তু এইখানে চলে আসতেছে, এই যে বেস্ট মুভিং কোম্পানিজ 2024 Forbes হোম, এই যে forbase.com, এটা এই ওয়েবসাইটের মধ্যেই অন্য একটা পেজে নিয়ে গেছে, অন্য একটা কন্টেন্টে নিয়ে গেছে। এইটা হলো মেইনলি ইন্টারনাল লিঙ্ক আপ। আরেকটা হলো এক্সটার্নাল লিঙ্ক আপ। এক্সটার্নাল লিঙ্ক আপ এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যেটা আছে টপিক, এক্সটার্নাল লিঙ্ক আপ মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই কন্টেন্টের মাধ্যমে এক্সটার্নাল কোনো একটা মানে রিসোর্স, একটা এক্সটার্নাল কোনো একটা সোর্স দিয়ে দিচ্ছেন। এক্সটার্নাল যে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, এই ট্রাস্টেড রিলোকেশন, এই ওয়েবসাইটের কোনো একটা পেজটাকে লিঙ্ক করাতে পারেন, অথবা আপনি অ্যামাজন, গুগল যে কোনো পেজ, এগুলোকে যদি আপনি এখানে লিঙ্ক আপ করান, তাহলে এইটা হবে এক্সটার্নাল লিঙ্ক আপ। যদি আমরা এখানে এগুলোকে দেখি, একটু নিচের দিকে যাই, এখানে যদি দেখি এক্সটার্নাল লিঙ্ক আপ এখানে আছে কি না, এই যে গেট ফ্রি ইন্টারন্যাশনাল ভ্যান লাইন্স, এইটাকে তারা লিঙ্ক আপ করিয়েছে এই পেজের মধ্যে, গেট ফ্রি এস্টিমেটস। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখতে পারবো এটা একটা নতুন আমাদেরকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এইটা হলো এক্সটার্নাল লিঙ্ক আপ। এইটা আপনার অন পেজ এসইও এর ক্ষেত্রে এটা মেইনলি ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট হয়। তো অন পেজ আপনারা যে সময় করবেন, এক্সটার্নাল এবং ইন্টারনাল দুইটা লিঙ্ক আপই আপনাদের প্রয়োজন পড়বে। এক্সটার্নাল লিঙ্ক আপ এটা ন্যাচারালি এক্সটার্নাল এবং ইন্টারনাল, মানে এক্সটার্নাল হলো বুঝে গেলেন নিজের ওয়েবসাইটের সাথে নিজের ওয়েবসাইটের অন্য কোনো আপনার ওয়েবসাইটেরই একটা পেজের সাথে আরেকটা পেজ, ক্যাটাগরি পেজ বা যে কোনো একটা পেজের লিঙ্ক আপটাকে ইন্টারনাল, নিজের মধ্যে লিঙ্ক আপ। আরেকটা হলো এক্সটার্নাল, মানে নিজের বাহিরে কোনো জায়গায়, এই যে দেখতে পারলেন এইটার সাথে একটা এক্সটার্নাল মানে এখানে দেখতে পারতেছেন এক্সটার্নাল একটা লিঙ্ক যেটা আছে এইখানে কাজ করতেছে, এটা হলো এক্সটার্নাল লিঙ্ক আপ। তো মেইনলি এইটাই হলো আজকের পর্বের মেইন টপিক। আজকের পর্বর
পর্বের মাধ্যমে আমরা থিওরিটিক্যাল যে বিষয়গুলো আছে অন পেজ এসইও এর ক্ষেত্রে যে বিষয় মাথায় রাখতে হবে না হবে সব কিছু বুঝে ফেলেছি। আশা করতেছি আপনাদের অন পেজ এসইও নিয়ে আর কোনো কোয়েরি নেই ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা আমাদের সাপোর্ট গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আপনারা পোস্ট করে আপনাদের কোয়েশন জেনে নিতে পারেন। আমি সর্বোত্তম চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার অন টাইম। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যালি এই যে বিষয়গুলো আমরা করেছি সেইগুলো মাথায় রেখে আমরা প্র্যাকটিক্যালি এইগুলোই একটু দেখে আমরা নেক্সট পর্বে প্র্যাকটিক্যালি একটা ক্লায়েন্টের জন্য সাপোজ যদি আমরা একটা অন পেজ এসইও ফিক্স করতে হয় A to Z, আমরা একটা কন্টেন্ট লেখার মাধ্যমে বা একটা কন্টেন্টের মাধ্যমে কন্টেন্ট বসানোর মাধ্যমে আমরা সম্পূর্ণ একটা অন পেজ এসইও কীভাবে করতে হয় সেটা সম্পূর্ণ বিস্তারিত জানবো। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।